প্রায় 10 বছর আগে নরেন্দ্র মোদী যখন প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসেন, তখন দক্ষিণ এশিয়া সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানান তিনি। এটি ওই মুহূর্তে তার প্রতিবেশী সবার আগে এই পররাষ্ট্রনীতির প্রতিফলন ছিল বলেই সবাই ধারণা করেছিল। এই নীতির মূল ভিত্তি ভারতের ছোট ছোট প্রতিবেশীর সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা। ফরেন পলিসিতে ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুশান্ত সিং এর লেখা এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, সীমান্ত বিরোধ, দ্বিপক্ষীয় মতানৈক্য, উন্নয়ন প্রকল্পগুলোতে দেরি এবং এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে নীতিটি টিকে থাকেনি খুব বেশি দিন। বিশ্লেষণে বলা হচ্ছিল, বাংলাদেশে ভারতের এই নীতি সফলভাবে বাস্তবায়িত হয়েছে বলেই ভাবা হচ্ছিল, কারণ টানা 15 বছরের অপশাসনের পর ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার আগে শেখ হাসিনার সঙ্গে মোদী ঘনিষ্ঠভাবেই কাজ করেছেন। দুই পক্ষের সম্পর্ককে ভারসাম্যপূর্ণ বলেই বিবেচনা করা হতো। জনগণের রায় নিয়ে যাত্রা শুরু করার পর ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনার বিপক্ষে জনরোষ বাড়তে থাকে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন তার শাসনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। এই আন্দোলন এক পর্যায়ে তার পতনের এক দফায় রূপ নেয়। এরই ধারাবাহিকতায় তিনি 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান। বাংলাদেশিদের মধ্যে ব্যাপক অজনপ্রিয় হওয়ার পরও শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি ভারতের রাজনৈতিক ও নিরাপত্তা মহলকে ব্যাপকভাবে ধাক্কা দেয়। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, ভারত ততদিনই তাকে সমর্থন দিয়েছে। এই সময়ে নয়াদিল্লি অন্য অংশীদারদের উদ্বেগ, এমনকি বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে গেছে। মোদীর শাসনামলে ভারত অন্যান্য ছোট ছোট প্রতিবেশীর বেলায়ও একই ধরনের নীতি গ্রহণ করে প্রায়ই দুর্ভাগ্যজনক পরিণতি বরণ করেছে। এটা মোটামুটি স্পষ্ট যে প্রতিবেশী অঞ্চলে ভারতের নীতিগত ব্যর্থতা শুধু বাহ্যিক, আরও পরিষ্কারভাবে বললে আন্তর্জাতিক ঘটনাবলী বা প্রভাবের কারণে নয়, এগুলো ভারতের অভ্যন্তরীণ রাজনীতির প্রতিফলনও বটে। কূটনীতিককে কেবল নিরাপত্তা কেন্দ্রিক করা থেকে শুরু করে মোদীর লৌহমানব ভাবমূর্তি প্রদর্শনের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় ভারতের উদার ভাবাপন্ন চিত্রের মুখোশ খসে পড়ে। শেখ হাসিনার মতো সরকারগুলো মোদীর অনুগ্রহযোগ্য ব্যবসায়িক বিভিন্ন স্বার্থকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে নয়াদিল্লির উদ্দেশ্যকে আরও সন্দেহপূর্ণ করে তোলে একসময়। ফরেন পলিসি বলছে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভারতের আঞ্চলিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার পেছনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির হিন্দুত্ববাদের প্রতি পক্ষপাত বড় ভূমিকা পালন করেছে। প্রতিবেশী দেশগুলোর নির্যাতিত নাগরিকদের মধ্যে ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলে 2019 সালে বিজেপি সরকার যেই নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করেছিল, সেখানে বিদেশ থেকে আসা মুসলমানদের বাদ দেওয়া হয়। এটি বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। কেবল তাই নয়, ভারতে মুসলিমদের প্রতি বিজেপি সরকারের পক্ষপাত দুষ্ট আচরণও দেশের বাইরে মোদীকে ব্যাপক সমালোচনার মুখে ফেলে। এরপর 2021 সালে বাংলাদেশ সফরের সময় মোদীকে ব্যাপক সহিংস বিক্ষোভের মুখোমুখি হতে হয়। বিশ্লেষণটিতে শেখ হাসিনার পদত্যাগ ভারত সরকারকে আত্মসমালোচনার সুযোগ দিয়েছে বলে বলা হয়, কিন্তু দেশটি নীতি সংশোধনের মতো জায়গায় যেতে পারেনি বলেই মনে হচ্ছে। বাংলাদেশে ভারতের কলঙ্কিত ভাবমূর্তি দক্ষিণ এশিয়ায় মোদী সরকারের প্রথম বড় ব্যর্থতা নয়, শেষও নয়। এটি প্রকৃত হিন্দু রাষ্ট্রনীতি বা দর্শন অনুসরণ কেবল ভারতের জন্যই ক্ষতিকর নয়, দক্ষিণ এশিয়াতেও তা বিপর্যয়কর ফল বয়ে আনবে বলেই মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। বিরোধী দলগুলোর মতোই শেখ হাসিনার সরকার দেশের কট্টর ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করে। তিনি ভারতের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকেও বাংলাদেশে ঘাঁটি গাড়া থেকে দূরে রাখেন। বিপরীতে ভারত শেখ হাসিনাকে নিঃশর্ত সমাধান দিতে থাকে। দেশটির কর্মকর্তাদের যুক্তি, শেখ হাসিনা ক্ষমতা হারালে বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ইসলামপন্থী গোষ্ঠীগুলোর উর্বর ক্ষেত্রে পরিণত হবে। কেবল তাই নয়, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে শেখ হাসিনা 4র্থ মেয়াদে জয়ী হওয়ার পর ভারত বাইডেন প্রশাসনের কাছে লবিং করে যেন গণতন্ত্র ইস্যুতে শেখ হাসিনাকে চাপ না দেয়া হয়।
শেখ হাসিনা বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি তিনি সামরিক বাহিনী সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। ফলে ভারত ধরেই নিয়েছিল চলমান আন্দোলনের চাপের পরও তিনি টিকে যাবেন। কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বলার পর ভারত বিশাল ধাক্কা খায়। বিষয়টি নিঃসন্দেহে ভারতের জন্য বিরাট গোয়েন্দা ও কূটনৈতিক ব্যর্থতা। কোনো পশ্চিমা দেশই শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। শেখ হাসিনার ওপর ভারতের নিঃশর্ত সমর্থনের মাধ্যমে কূটনীতির ক্ষেত্রে অতি নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। ভারতের ঐতিহাসিক, সাংস্কৃতিক, জাতিগত, ভূতাত্ত্বিক এবং অর্থনৈতিক উদার দৃষ্টিভঙ্গির বিপরীতে প্রতিফলন ছিল পুরো দক্ষিণ এশিয়া জুড়ে। প্রতিবেশী দেশগুলোর আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে ভারত। দেশটি এরই মধ্যে এই অঞ্চলের জনগণের সঙ্গে সম্পর্ক হারিয়েছে, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সংযোগ হারিয়েছে এবং দেশটির গণতান্ত্রিক মূল্যবোধেরও অবনমন হয়েছে বলেই মনে হচ্ছে। আরেকটু খোলাসা করে বলা যাক, মিয়ানমারে ভারত গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে গিয়ে জান্তা সরকারের পক্ষ নিয়েছে। আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে ঐতিহাসিক আফগান জাতীয়তাবাদের বাদ দিয়ে। বাংলাদেশে অতি নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির কারণে সীমান্তে ব্যাপক শক্তিমত্তা প্রদর্শন করেছে ভারত, যা হিতে বিপরীত হয়। মোদির লৌহমানব রাজনৈতিক কৌশল ভারতের আঞ্চলিক কূটনীতির গতিপথটাও বদলে দিয়েছে। চীন ভারত সীমান্তের বেইজিংয়ের বিপরীতে চুপ থাকলেও ছোট প্রতিবেশীদের ক্ষেত্রে ভারত শক্তি প্রদর্শনের কৌশল নিয়েছে। 2015 সালে ভারত মিয়ানমারের অভ্যন্তরে অভিযান চালায় বিচ্ছিন্নতাবাদীদের দোহাই দিয়ে। একই বছরে নেপাল নিজেদের সেকুলার ঘোষণার পর ভারত দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে। মালদ্বীপের মন্ত্রীরা মোদির সমালোচনার পর তার সমর্থকরা মালদ্বীপ বয়কটের ধুয়ো তোলে। সীমান্তে কঠোর অবস্থান, পানি বন্টন, ট্রানজিট সুবিধা, অন্যান্য বাণিজ্যিক ইস্যুতে ভারতের অতিমাত্রায় হস্তক্ষেপ বাংলাদেশের জনগণদের খেপিয়ে তুলেছিল, যার প্রকাশ ঘটেছে শেখ হাসিনা সরকারের ওপর জনগণের তীব্র ক্ষোভের মাধ্যমে। 2019 সালে ভারত যে সিএএ আইন জারি করেছিল, তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে ভারতে যাওয়া হিন্দুরা। এই আইনের অঘোষিত মূল লক্ষ্য হল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। সে সময় ভারত বাংলাদেশকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ভরা আফগানিস্তান, পাকিস্তানের সঙ্গে তুলনা করায় শেখ হাসিনার মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী অসন্তোষ প্রকাশ করেছিলেন। সে সময় বিষয়টি বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব উস্কে দেয়। সে সময় মোদির ডানহাত বলে খ্যাত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অভিবাসীদের উইপোকা, অবৈধ অনুপ্রবেশকারী ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেন। বাংলাদেশ সম্পর্কে বিজেপি নেতাদের এই ধরনের মন্তব্যও এই মনোভাবে আগুনে ঘি ঢালে। এদিকে যতই দিন যাচ্ছিল, শেখ হাসিনা সরকার এই ধারণাই পোক্ত করছিল যে তারা দিল্লি থেকে আদেশ নেয়। 2022 সালে বিজেপির মুখপাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার পর এই বিষয়ে বাংলাদেশের মুসলিমরা ক্ষোভ প্রকাশ করলেও শেখ হাসিনা সরকার বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যান। ভারতীয় মুসলমানদের প্রতি বিজেপি সরকারের বৈষম্যমূলক আচরণ ভারতের বিরোধী মনোভাবকেই আরও উস্কে দেয়। চলতি বছর নির্বাচনের সময় মোদির মুসলিম বিরোধিতাকে প্রচারণার হাতিয়ার করেন। গত বছর ভারতের নতুন পার্লামেন্ট ভবনে অখণ্ড ভারতের মানচিত্র যুক্ত করে ছোট সব প্রতিবেশী দেশকে ভারতের বলে দেখানো হয়। এতে প্রতিবেশী দেশগুলোতে ক্ষোভ আরও উস্কে দেন মোদি। এই মুহূর্তে মোদি সরকারের আত্মসমালোচনার সক্ষমতা সামান্যই বলে মনে হচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগের ঘটনার জন্য পাকিস্তান, চীন বা ইসলামপন্থীদের দোষারোপ করার পরিবর্তে ভারতের স্বীকার করা উচিত প্রতিবেশী দেশের নাগরিকরা তাদের স্বকীয়তা ফিরে পেতে পারে এবং কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও দাঁড়াতে পারে।